আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশে কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। আপনাকে স্বাগত কৃষি বিজনেসে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, তারপরেও আগের চ্যালেঞ্জগুলো কিন্তু রয়ে গেছে। অনেক ধরনের চ্যালেঞ্জ, বৈশ্বিক, স্থানীয় অনেক চ্যালেঞ্জ। তো সাম্প্রতিক সময়ে আমরা বন্যা দেখলাম, সাম্প্রতিক সময়ে এলসি খুলতে প্রবলেমের কথা আমরা শুনছি, ডলার ক্রাইসিস, মূল্যস্ফীতি, অনেক চ্যালেঞ্জ আসলে। তো তারপর আসলে এগুলোকে কীভাবে ফেস করছেন, প্রত্যাশাটা কী থাকবে আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে দেশ যাচ্ছি, তো আপনি জানেন যে কোনো পরিবর্তনের ফলে কিন্তু একটা স্থবিরতা চলে আসে। তো অ্যাজ এ বিজনেস কনসার্নস আমরা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, যেটা পরিবর্তনের আগে ছিল না। এখন আপনি সব জায়গায় দেখছেন সবাই একটু আন্দোলন ফেস্টিভিটিতে আছে, সবাই মনে করে আন্দোলন একটা উৎসব। এটা প্রয়োজনে অপ্রয়োজনে এবং তাদের স্পেসিফিক কোনো ডিমান্ড না থাকলেও সবাই একটু আন্দোলন করার স্টাইলে আছে। তার জন্য আপনি রিসেন্টলি খেয়াল করে দেখবেন আমাদের সবচেয়ে বড় যে রপ্তানি খাত গার্মেন্টস, এখানে কিন্তু অনেক আনস্টেবিলিটি, কোনো ডিমান্ড নেই, স্পেসিফিক কোনো ডিমান্ড নেই, এমনি তারা আন্দোলন করছে, কোনো ইস্যু তারা বের করে খুঁজে খুঁজে বের করে। তেমনিভাবে ধরেন আমরা যদি আমাদের এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি বলি এবং অন্যান্য ইন্ডাস্ট্রির ভিতরে সবাই মনে করছে ওরা করছে, আমি যদি কিছু না করি তাহলে মনে ঠকে যাচ্ছি, আমি মনে কিছু পাচ্ছি না। এই যে একটা আন্দোলন, এর ফলে কি হচ্ছে, সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্যের কিন্তু স্থবিরতা এবং শিল্পগুলো আমাদের হুমকি, নিরাপত্তা ঝুঁকিতে ভুগতেছে। যেহেতু এখন স্থানীয় প্রশাসন অ্যাক্টিভ হয়নি, পুলিশ এখনো অ্যাক্টিভ হয়নি, সেনাবাহিনীর লোকেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বাট তাদের যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, ফলে তারা ফুল পাওয়ার এক্সারসাইজও করতে পারছে না। তারা মিটিগেট করার ট্রাই করছে সিভিল প্রশাসনের সাথে কাজ করে। তার জন্য কিন্তু আমরা যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছি প্রতিনিয়তই কিন্তু আমাদের যারা ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট চালায় তারা কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে থাকে এবং বিভিন্ন রকমের দাবি দেওয়া নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে বলে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, আমাদের অনেক রপ্তানি কমিটমেন্ট কিন্তু আমরা সরে যাচ্ছে এবং দেশীয় বাজারে অনেক প্রোডাক্ট শর্ট পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল প্রবলেম আন্দোলনের ফলে। আমি এই ক্ষেত্রে যেটা আমার প্রত্যাশা থাকবে এই সরকারের কাছে এবং স্পেশালি বাণিজ্য উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন তার কাছে একটা কড়া মেসেজ যদি দেওয়া হয় যে যদি কারো কোনো দাবি থাকে তারা যেন সেটা লিখিতভাবে সরকারের কাছে উপস্থাপন করে, কনসার্ন ব্যাংক উপস্থাপন করে এবং আগামী 6 মাসের মধ্যে সরকার সেটা রিভিউ করবে। তাৎক্ষণিকভাবে যেন কোনো জায়গায় কোনো কারখানা বন্ধ বা আন্দোলন করে প্রোডাকশনকে ব্যাহত না করা হয়, এরকম একটা কড়া মেসেজ যদি না দেওয়া হয় তাহলে আমি মনে করি না পরিস্থিতির উন্নতি হবে। এবং দিনে দিনে আমাদের যদি এক্সপোর্ট কমিটমেন্টগুলো ঠিকমতো করতে না পারি তাহলে বায়াররা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু অন্য কান্ট্রির দিকে ঝুঁকে যাবে। অতএব আন্দোলনের পিছনে এইটাও আমাদের ভেবে দেখতে হবে অন্য কোনো ইন্ধন কারো আছে কি না, এটা গভীরভাবে আমাদের পর্যবেক্ষণ করা উচিত। এর পাশাপাশি যেটা আপনি বললেন যে এলসি খোলা, ইয়েস, এলসি খোলা নিয়ে একটু তো সমস্যা আছে। গুড সাইড যেটা হলো যে আমাদের ফর্মাল চ্যানেলে ফরেন কারেন্সি রেমিটেন্স বাড়ছে, ইটস এ গুড সাইন। অন দ্য আদার হ্যান্ড আমাদের এলসি যেহেতু আমাদের কান্ট্রি রেটিং একটু কমে গিয়েছে, ফলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন বড় বড় এলসি খুলি আমাদের অ্যাড কনফার্মেশন লাগে। বাংলাদেশ থেকে এলসি দিতে গেলে আমরা অনেকই অ্যাড কনফার্মেশন পাচ্ছি না, অনেক ব্যাংক জোগাড় করতে পারছে না বা আমরা সেকেন্ডারি ফাইন্যান্স পাচ্ছি না। এর ফলে কিন্তু আমাদের এলসি খুলতে অসুবিধা হচ্ছে। অনেক ব্যাংকে কিন্তু আমাদের ইভেন কমোডিটি প্রোডাক্টের এলসিও খুলতে পারছে না। এর ফলে কিন্তু ভবিষ্যতে আমাদের খাদ্য সংকট অথবা অনেক রকমের জটিলতা আসতে পারে। আরেকটা যেটা বলবো, আমি ব্যাংকিং খাতে তো আসলে কিছুটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। ব্যাংকের ক্ষেত্রে ধরেন যেহেতু অনেকগুলা ব্যাংকে রিফর্মস হচ্ছে, অনেকগুলো জায়গায় বোর্ড চেঞ্জ হচ্ছে, ফলে পুরনো ব্যান্ডে যাওয়ার পরে নতুন বোর্ডগুলো যেগুলো গঠিত হয়েছে তারা এখনও কিন্তু ফুল ফাংশনে আছেনি। তারা কিন্তু আগেকার বোর্ড কি অবস্থায় ব্যাংক রেখে গেছে সেটা আপডেট হওয়ার জন্য তাদেরকে একটা মিনিমাম সময় দিতে হবে। আমি মনে করি তারা আরও 2 সপ্তাহ যাওয়ার পরে তারা ফুল ফাংশনে যাবে, তখন তারা নতুন উদ্যমে কাজ করবে এবং নতুন নতুন প্রজেক্ট বলেন বা নতুন ফাইন্যান্সের ক্ষেত্রে তারা কিন্তু উদ্যোগ নেবে। এখনও পর্যন্ত কিন্তু আগের ফাইন্যান্সগুলোও চলছে না, আবার নতুন বোর্ডগুলো এখনও ফুল ফাংশনে আসেনি, একটু তারা সময় নিচ্ছে। এবং বন্দরও কিন্তু আসলে যে গতিশীলতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাচ্ছে না। জাহাজ জট, কন্টেনার জট, শেষের দিক থেকে যখন এই আমাদের এই আন্দোলনটা শুরু হয় এবং আগস্টের ফার্স্ট উইক, ফলে এই যে 2 সপ্তাহের জ্যাম, এর ফলে কিন্তু বন্দরের অ্যাক্টিভিটিটা অনেকটাই কিন্তু আছে। আবার প্রশাসনিক অনেক পরিবর্তন হচ্ছে, এনবিআর স্টাফ লেভেলে, কাস্টমসে পরিবর্তন, পুলিশে পরিবর্তন, বিভিন্ন রকমের পরিবর্তন যখন হয়, যিনি আউটগোয়িং উনিও কাজ করছেন না, যিনি ইনকামিং তারও কিন্তু বুঝে নেওয়ার জন্য একটু মিনিমাম সময় লাগছে। তার ফলে কিন্তু ওখানে বন্দরের কাজে কিন্তু ছন্দপতন হয়েছে। এর পাশাপাশি মরার উপর খাড়ার গা ছিল আমাদের বন্যা। আপনি জানেন যে বন্যার ফলে কিন্তু আমাদের চিটাগাং হাইওয়ে ডুবেছিল বেশ কয়েকদিনের, ফলে কিন্তু আমরা
এক্সপোর্ট গুডস পাঠিয়েছি যেটা ওটাও কিন্তু ক্লিয়ার হয়নি, আবার রোডে জ্যাম ছিল অনেক কিলোমিটার, আবার আমদানি পণ্য ছুটে নেয়, ফলে পোর্টেও কিন্তু কনজেশন এবং জ্যাম লেগে আছে। এর ফলে কিন্তু বিদেশ থেকে আমদানি করে যে জাহাজ তারাও ঠিকমতো পণ্য খালাস করতে পারছে না। মানে অনেক চ্যালেঞ্জ, তারপরে চ্যালেঞ্জকে সামনে নিয়ে এগোতে হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে দেশে কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। বিরতির আগে আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। ফ্যাক্টরিতে আনরেস্ট, এলসি খুলতে প্রবলেম হচ্ছে, ব্যাংকগুলো রিফর্মস হচ্ছে, অনেক ধরনের প্রবলেম। তো আসলে এগুলো থেকে উত্তরণটা আসলে কিভাবে করা যেতে পারে, কি মনে করছেন? আমি যদি বলি উত্তরণ, আসলে আমাদের দেশ, আমাদের এই মাতৃভূমি, এটা আমাদেরকেই করতে হবে। আমাদের ছাত্র জনতা যেভাবে ধরেন আমাদের একটা পলিটিক্যাল উত্তরণের পথ উন্মোচন করে দিয়েছে, তেমনিভাবে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। প্রথমত যদি বলি কৃষি, আপনি জানেন আমরা যেই প্রোডাক্টের ক্ষেত্রে শর্টেজ আছি, আমরা যদি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিভাগ যদি এটা নিয়ে কাজ করে, আমাদের দেশে ধরেন পটেটো প্রাইস যেটা বেড়ে গিয়েছে, আমরা যদি পটেটো প্রোডাকশনে মনোযোগ দিই এবং আমরা যদি কিছু কিছু প্রোডাক্ট, যেরকম আমরা অ্যারোমেটিক রাইস সবসময় বলে থাকি, অ্যারোমেটিক রাইস হচ্ছে একটু এক্সপেন্সিভ রাইস, এটা যদি বিশ্ববাজারে আমরা রপ্তানি করি এবং যদি আমাদের খাদ্য কোনো মানে স্বল্পতা থাকেও তার ওই টাকায় ডলার দিয়ে যদি আমরা খাদ্যদ্রব্য ইম্পোর্ট করি, তাহলেও কিন্তু ওভারঅল কান্ট্রি গেইনার হবে। এখনও পর্যন্ত চালের রপ্তানিটা বন্ধ আছে। আগের সরকার কী কারণে বন্ধ রেখেছিল সেটা আমরা জানি না, অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায়। আমি এই সরকারের কাছে আবেদন করব অতি সত্বর যেন অ্যারোমেটিক চাল, যেটা আমাদের বাংলাদেশের চিনিগুড়া কালেজিরা চাল, এটা রপ্তানি উন্মোচন করে দেয়। এর ফলে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং প্রয়োজন হলে আমরা সেই ডলার দিয়ে খাদ্যদ্রব্য আমদানিও করতে পারবো আমাদের দেশীয় চাহিদা যদি মেটাতে হয়। এর পাশাপাশি যেটা বলবো যে আমরা যেই প্রোডাক্টের ক্ষেত্রে শর্টেজ এবং আমরা পার্শ্ববর্তী দেশের উপর বেশি নির্ভরশীল, আমরা যদি উদ্যোগ নেই, আমরা যেরকম আপনি জানেন যে আমরা গবাদি পশুতে শর্টেজ ছিলাম, আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, তেমনিভাবে যদি আমরা উদ্যোগ নেই, আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, রসুনে হতে পারবো। সুগার একটি ইম্পর্টেন্ট প্রোডাক্ট, আমাদের দেশে সুগার ইন্ডাস্ট্রিগুলো অলমোস্ট ক্লোজড হয়ে গিয়েছে। আমি যদি মনে করি আমাদের এখন সুগারের উপর সাপ্লিমেন্টারি ডিউটি আছে 20% প্লাস ডিউটি ইজ ভেরি হাই, এবং এই সুগার এক্সপেন্সের কারণে কিন্তু আমাদের ডে টু ডে লাইফে কস্ট বেড়ে গেছে। সুগার বেস কিন্তু আমরা বিস্কিট, কনফেকশনারি, বেভারেজে প্রোডাকশন হয়, সুগারের উপর থেকে যদি সাপ্লিমেন্টারি ডিউটিটা উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটার কস্ট কমে যাবে, সাধারণ মানুষের জীবনটা একটু লাঘব হবে। আমি জানি সরকারের কিছুটা রেভিনিউতে টার্ন পড়বে, বাট সব ডিউটি ওঠানোর কথা আমি বলছি না, শুধু সাপ্লিমেন্টারি ওঠানোর কথা বলছি। তাহলে কিন্তু আমরা এক্সপোর্ট মার্কেটেও কম্পিটিটিভ হব, আমাদের এক্সপোর্টটা অনেক গুণে বৃদ্ধি পাবে, কারণ আমরা জুস, বেভারেজ, বিস্কিট যেটা বিদেশে রপ্তানি করি, আমাদেরকে কিন্তু মিডল ইস্টের মার্কেটে ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে কম্পিটিশন করতে হয়, ইউরোপ আমেরিকাতে কিন্তু ব্রাজিলিয়ান প্রোডাক্টের সাথে কম্পিটিশন করতে হয়। ফলে যদি সুগারের উপর থেকে ডিউটিটা, সাপ্লিমেন্টারি ডিউটিটা উঠিয়ে দেওয়া হয়, তাহলে আমরা আবার কম্পিটিশনে ফিরে আসতে পারবো। এর ফলে কিন্তু আমাদের দেশের কৃষক কর্তৃক উৎপাদিত প্রোডাক্টের মানে বৈচিত্র্য আসবে এবং আমরা আরও বেশি রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে পারবো এবং বাংলাদেশের রপ্তানিটা ওভারঅল বেড়ে যাবে। পাশাপাশি যেটা বলি যে এই শিল্পটা যেটা নতুন, আমরা এখন এনভায়রনমেন্ট নিয়ে ভালো কাজ হচ্ছে, সরকার খুবই উদ্যোগ নিয়েছেন, উনি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাই। বাট পাশাপাশি আমাদের ফুড প্যাকেজিংয়ের জন্য যেই প্যাকেজিংগুলো দরকার হয়, এটাকে কিন্তু বন্ধ করলে, ওভারনাইট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষেত্রে আবার যেমন গ্লাস, আমাদের দেশে কিন্তু তেমন কোনো গ্লাস ইন্ডাস্ট্রি নেই, আমরা যদি গ্লাস বিদেশ থেকে আমদানি করি, গ্লাস জার, গ্লাস বটল, সেটা ডিউটি ইজ ভেরি ভেরি হাই। অতএব যদি আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক অথবা প্লাস্টিকের ব্যবহার কমাতে চাই, তাহলে গ্লাসের উপর থেকে ডিউটিটাকে কিন্তু শূন্য করে দিতে হবে, তাইলে কিন্তু গ্লাস প্লাস্টিকে রিপ্লেস করবে, আস্তে আস্তে প্লাস্টিকের ব্যবহার কমবে। অতএব আমি মনে করি যে বর্তমান সরকার যদি যারা শিল্প নিয়ে কাজ করেন, শিল্প উদ্যোক্তা আছেন, তাদেরকে সাথে করে নিয়ে যদি তারা ডায়ালগ করেন কীভাবে তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করতে পারে, সেটা এনভায়রনমেন্ট রিলেটেড হোক, অর্থনীতি রিলেটেড হোক, তাহলে আমি মনে করি ওভারঅল আমরা নতুন বাংলাদেশে নতুন রূপে অর্থনীতিকে সাজাতে পারবো, অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি নতুন রূপ পাবে। অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করি। আমরা জানি যে প্রায় 1 কোটি টন খাবার কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়, তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে আমাদের যে ফসলটা হয় সেটা সংরক্ষণ ওইভাবে আমরা করতে পারি না, কিভাবে করা যায়, সেক্ষেত্রে আর কি করা উচিত? আপনি ধরেন যে আমাদের আসলে খাদ্যদ্রব্যের তো ধরেন বৈচিত্র্য চেঞ্জ হচ্ছে, আমরা গম আমাদের মানে ভৌগোলিক কারণে এখানে গম উৎপন্ন কম হয়, এটা ঠান্ডার দেশগুলোতে বেশি হয়, ফলে আমরা আমাদের জমি 70% কিন্তু আমরা দেখি ধান উৎপাদন হয়। ফলে আমরা যখন হাইব্রিড ধান যেখানে চাষাবাদ হচ্ছে, এর পাশাপাশি
আমরা যদি ধান বা গম আমদানিও করি, আমরা যদি ভ্যালুয়েটেড ক্রপ প্রডিউস করি এবং ওইটাকে দিয়ে যদি আমরা প্রসেস করে রপ্তানি করি, আমদানি করতে তো আপনার কোনো বাধা নেই। আপনি কেন শুধু ধানের মধ্যে আটকায় থাকবেন? আপনি ভেজিটেবল প্রসেস করে এক্সপোর্ট করেন, আপনি ধরেন মানে বিভিন্ন ধরনের ফ্রুটস প্রোডাক্ট করে ওটাকে ড্রাই ফর্মে হোক, লিকুইড ফর্মে হোক, পাল্প ফর্মে হোক প্রসেস করে আপনি রপ্তানি করেন এবং নাটগুলোকে আপনি প্রডিউস করেন। বিভিন্ন ফুড গ্রেন যদি আপনি যেটা ভ্যালুয়েটেড ওইটা প্রডিউস করে বেসিক রাইসের মধ্যে না থেকে যদি করেন, তাহলে এতে করে কৃষকের অর্থনৈতিক প্রবৃত্তি লাভ হবে, কৃষকের ভাগ্যের বেশি পরিবর্তন ঘটবে। আমরা কিন্তু প্রচুর ধানের জাতের কথা শুনি, কিন্তু সেটা আমরা কিন্তু মাঠে দেখতে পাই না, এটা কেন? আসলে প্রত্যেকটা জাতকে কিন্তু যেটা যখন প্রয়োগ হয় এটার জন্য কয়েকটা জেনারেশন লাগে, মানে রাইসের জেনারেশন। যে কোনো একটা উদ্ভাবন করলে সেটা পুরোপুরি কমার্শিয়ালাইজেশন হতে 6 থেকে 7 বছর 8 বছর পর্যন্ত লেগে যায়। কারণ এটাকে মাল্টিপল মানে মাল্টিফিকেশন করতে হয় আর কি, তার জন্য একটু সময় লাগে। তবু আমি মনে করি আগের যে উৎপাদনশীলতা ছিল তার তুলনায় আমাদের উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের যারা কৃষি বিজ্ঞানী আছেন তারা অনেক ভালো ভালো কাজ করছেন। আগামী দিনগুলোতে যদি তাদেরকে যদি নিরপেক্ষভাবে সুন্দর সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু আরও ভালো ভালো কাজ হবে এবং আমাদের দেশ সামনে এগিয়ে যাবে। চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 12.4, এবং আমরা যেটা জানতাম যে $1 বিলিয়ন মতো কিন্তু আমরা কৃষি পণ্য রপ্তানি করতাম, সেখান থেকে আসলে কি অবস্থায় আছে? মাঝখানে আপনাদের আসলে এই রপ্তানিটা কিছুটা কমে গিয়েছিল। এর কারণে প্রথমত রাইসের এক্সপোর্টটা বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে। এর পাশাপাশি আমরা সুগার প্রাইস থেকে বিভিন্ন ধরেন ফুড গ্রেনস যেমন গম, ময়দা, এগুলোর প্রাইস অ্যাবনর্মালি বেড়ে যাওয়াতে আমরা কম্পিটিটিভনেস হারিয়ে ফেলেছিলাম। এগুলোকে যদি এখন স্টেবল করা হয়, গ্লোবাল প্রাইস কমতির দিকে আছে, গ্লোবাল ফুয়েল প্রাইসও কমতির দিকে। সরকার যদি গ্লোবাল ফুয়েল প্রাইসের সাথে মিল রেখে যদি দেশীয় ফুয়েল প্রাইস কমায়, তাহলে প্রোডাকশন কস্ট কিছুটা কমবে, বিদ্যুতের কস্ট, বয়লারের কস্ট কমবে, তাহলে আমরা ওয়ার্ল্ডে আবার কম্পিটিটিভনেস ফিরে পাবো এবং আমাদের রপ্তানিটা আবার বেড়ে যাবে। একদম শেষের দিকে মানে কৃষি যান্ত্রিকরণ অবশ্যই দরকার, তো সেক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে আছি, কি করা উচিত? আমি মনে করি কৃষি যান্ত্রিকরণ একটা পদক্ষেপ। আমাদের নতুন নতুন যারা ইয়াং গ্র্যাজুয়েটস, যারা নতুন নতুন উদ্যোক্তা যদি তৈরি করতে পারি এবং কৃষিকে যদি বাণিজ্যিকীকরণ করতে পারি যান্ত্রিকীকরণের মাধ্যমে, তাহলে আমাদের দেশে আরও আধুনিক কৃষি হবে, অনেক ভালো ফসল উৎপন্ন হবে এবং নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমরা সেটা প্রত্যাশা করি এবং আমরা প্রত্যাশা করব কৃষিতে বিপ্লব আসবে এবং আসলে আমাদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানো প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ইটিভির সকল দর্শক শ্রোতাদেরকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশে কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য এবং এর নানা দিককরণের কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো একটু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।